আচ্ছা, মোটামুটি আমার মনে হয় সব ওপেন করেছি। আমরা একটু এইটা দিয়ে শুরু করি। এই কন্টেন্টটা আমার দেওয়া কন্টেন্ট ছিল বোধহয়। ওকে, ফুড মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন, এখানে আমরা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছিলাম এবং কিছু মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আলোচনা করেছিলাম যাদের ফুড ইন্ডাস্ট্রিতে ভ্যালু আছে। বেনিফিশিয়াল কিছু ভূমিকা আছে, হার্মফুল কিছু ভূমিকা আছে। আমরা এখানে মানে পড়ার জন্য কি পড়া উচিত আর কি, হ্যাঁ, আমি একটু ওইভাবে বলি তাহলে মানে সুবিধা হবে। প্রশ্ন আসলে গত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আশা করা যায় যে প্রশ্ন মানে কমন থাকা কথা। যেহেতু আমি নিজেও মডারেশন বোর্ডের মেম্বার ছিলাম সেহেতু একদম ডিরেক্টলি কোনো কিছু আহ, মানে বলাটা উচিত না। তারপরে আমি হচ্ছে কোর্স টিচার হিসেবে যতটুকু বলা যায় ফুড মাইক্রোবায়োলজি নিয়ে আমরা বলেছিলাম যে ফুড মাইক্রোবায়োলজি কি, তাহলে এই ধরনের কথা একটু জানতে হবে যে ফুড মাইক্রোবায়োলজি কি বা ফুড মাইক্রোবায়োলজির স্কোপ গুলা কি। তার মানে যে স্পয়েলেজে কিংবা ফুডবর্ন প্যাথোজেন মানে ফুডবর্ন যে ডিজিজ গুলা করতেছে পুরো কোর্সেরই কিন্তু একটা আউটলাইন এখানে আছে। মানে আমরা যে স্পয়েলেজ পড়তেছি, মিট কিভাবে স্পয়েলেজ হয়, মিল্ক কিভাবে স্পয়েলেজ হয়, হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা স্কোপ অফ ফুড মাইক্রোবায়োলজি এই কোর্সের এই কন্টেন্টে চলে গেছে। তো এটা একটা ওভারঅল একটা ধারণা থাকা লাগবে যে ফুড মাইক্রোবায়োলজি কি বা ফুড মাইক্রোবায়োলজির স্কোপ গুলা কি। এরপরে হিস্ট্রি পড়ার আসলে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কারণ হিস্ট্রিটা আমি এমনিতেই মানে পড়াইছি যে আসলে কিভাবে আসলে আজকের এই অবস্থা মাইক্রো অর্গানিজমের হিস্ট্রি ফুড ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলো আর কি। এটা ইচ্ছা কেউ দেখলে দেখতে পারে। এরপরে কিছু রোল জানতে হবে, মানে বেনিফিশিয়াল কিছু রোল, মানে নেচারে কিছু রোল আছে তার, হ্যাঁ। তারপর হচ্ছে সরাসরি আমরা চলে যাবো ফুডে কিছু রোল আছে। নেচারের রোল গুলো আমরা একটু আসলে দেখতে যে কি রোল প্লে করে। আর যদি চাই যে সরাসরি ফুডে দেখবো তাহলে আমরা কয়েকটা জিনিস খুব হাইলাইট করে পড়তে পারি যে ফার্মেন্টেশন, মাইক্রো এনজাইম প্রোডাকশন, ফ্লেভার ডেভেলপমেন্ট, এইগুলা। হার্মফুল ইফেক্টের মধ্যে আমরা ওই যে স্পয়েলেজ বলেছি, স্পয়েলেজ হতে পারে, ফুডবর্ন ডিজিজ হতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের, হ্যাঁ, মানে অ্যাক্টিভিটি ফুডের মধ্যে থাকে। তাহলে এই রোলটা পড়তে হবে। রোলটা ছোট ছোট করে পড়া যেতে পারে, আবার হচ্ছে ওভারঅল একটা কনসেপ্ট রাখা যেতে পারে যে বেনিফিশিয়াল রোল কি, হার্মফুল রোল গুলা কি, রোলগুলা লাগবে। হোয়াই শুড স্টাডি মাইক্রোবায়োলজি, এটা বোঝানোর জন্য পড়াইছি বা আসলে হচ্ছে জানানোর জন্য। এটা খুব একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এমনিতে পড়া যেতে পারে ইচ্ছা। ক্লাসিফিকেশন এটা প্রায় পরীক্ষাতে বোধহয় আসে, আগের বছরের কোশ্চেন দেখে আমার কাছে তাই মনে হয়েছে, তো ক্লাসিফিকেশনটা পড়া উচিত। এটা মানে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, একটা এজ অফ স্পয়েলেজ আর একটা অ্যাসিড কন্টেন্টের উপর ভিত্তি করে, দুটোই পড়া উচিত। এরপরে গিয়ে এখানে কিছু অর্গানিজম মানে এখানে তো অনেকগুলো অর্গানিজম বলা হয়েছে, কয়েকটা অর্গানিজম আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই না, যেমন বিশেষ করে সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া, লিস্টেরিয়া, হ্যাঁ। এছাড়া এই যে ইকোলাইটা হচ্ছে দেখা যেতে পারে। আর ভাইরাসের ভিতরে হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাটা একটু দেখা যেতে পারে। ফানজাই কিংবা ইয়া সম্বন্ধে খুব একটা প্রশ্ন আসার কথা না। ফানজাই সম্বন্ধে তাহলে আমি কি বললাম, কয়েকটা ব্যাকটেরিয়ার কথা যে যেগুলার রোল বা আসলে হচ্ছে যে এগুলোর ভূমিকা ফুড ইন্ডাস্ট্রিতে পটেনশিয়াল মাইক্রো অর্গানিজম হিসেবে এদের ভূমিকাটা কি, এইভাবে প্রশ্ন আসতে পারে। ফানজাই সম্বন্ধে খুব একটা কিছু আমি বলছি না। এই দিকে গিয়ে কিছু অর্গানিজম আছে, সেই অর্গানিজম গুলা সম্বন্ধে অনেক কথাবার্তা বলা হয়েছে, সবগুলো আসলে খুব একটা প্রয়োজন বলে মনে হচ্ছে না। এই টেবিলটা পড়া যেতে পারে, এই টেবিলটা পড়লে সবগুলোর একটা ওভারঅল ধারণা পাওয়া যাবে যে কি কি ধরনের ল্যাকটিক অ্যাসিড বা ল্যাব ব্যাকটেরিয়ার মধ্যে কারা আছে, তাদের বায়োটেকনোলজিক্যাল রোলটা কি। আর তেমন কিছু আমার কাছে মনে হয় যে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে। বিফিডো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক সম্বন্ধে একটু ধারণা থাকা ভালো, যে প্রোবায়োটিক কি বা প্রোবায়োটিক গুলো আসলে হচ্ছে কি কি ধরনের ব্যাকটেরিয়া প্রোবায়োটিকের মধ্যে আমরা পাই। এতটুকু মোটামুটি আসলে হচ্ছে এই কন্টেন্ট থেকে এনাফ। যেহেতু 2 দিন পরেই পরীক্ষা, এই জন্য আমি এভাবে বলছি, আর নাহলে বলতাম না। ওকে, তাহলে আমি এখানে ল্যাব যে ব্যাকটেরিয়ার কথা বলেছি সেটা বললাম। এছাড়া ভাইরাসের মধ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পড়া যেতে পারে, আর ব্যাকটেরিয়া তিনটা বা চারটা কি নাম যেন বললাম, এইগুলো। এই কন্টেন্টটা শেষ। এরপরে আমরা চলে যাব সেকেন্ড কন্টেন্ট। সেকেন্ড কন্টেন্ট আমাদের কোনটা ছিল? এরপরে বোধহয় আমরা স্যারের কন্টেন্টে চলে গিয়েছিলাম না, ফুড প্রিজার্ভেশন প্রিন্সিপাল মেথড। এই প্রিজার্ভেশন মানে এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, প্রচুর পরিমাণে প্রশ্ন। কারণ আগের বছরগুলোর প্রশ্ন যদি অ্যানালাইসিস করা হয়, সেকেন্ড সেটার যিনি তিনি নিশ্চয়ই প্রশ্ন করেন আগের বছরের প্রশ্ন দেখেই, হ্যাঁ।
এই সমস্ত জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত শীটের কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই। স্যারের শীট খুব গোছানো এবং অল্প, মানে তেমন কিছু মানে আসলে এক্সট্রা কিছুই নাই শীটে। ফুড প্রিজার্ভেশনটা পুরোটাই পড়তে হবে, কারণ কখনো কখনো প্রশ্ন আসে হিট পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রিজার্ভেশন করে, কখনো কখনো আসবে রেডিয়েশনের মাধ্যমে কিভাবে প্রিজার্ভেশন করে। তো কোন বছর বা কখন কোনটা আসবে বলা মুশকিল, মানে কোনোটা বাদ দিলেই দেখা গেছে ছোট করে কোনো প্রশ্ন চলে যেতে পারে। আবার মাঝে মাঝে অ্যাসেপসিস, হ্যাঁ, অ্যাসেপসিস থেকে প্রশ্ন আসে যে ফুডের কন্টামিনেশনটাকে কিভাবে অ্যাসেপসিস পদ্ধতির মাধ্যমে প্রিভেন্ট করা যায়, বা ফুড কন্টামিনেশন প্রিভেনশনের পদ্ধতিটাকে আমরা অ্যাসেপসিস বলি। তো এইগুলা এইগুলো যে কোনো কিছু আসতে পারে, মানে আগের বছরের প্রশ্ন দেখলে বোঝা যাবে যে এইগুলো থেকে এক সেট প্রশ্ন হয়ে যায়। আচ্ছা, আমি সেটের ইয়াটা যদি মেলাই বলি, প্রথম যে চ্যাপ্টারটা আমি বললাম এখান থেকে এক সেট প্রশ্ন হয়তো থাকা উচিত আর কি বলে আমি মনে করছি। বাকিটা জানি না কি হয়েছে। শীট থ্রি যে পার্ট ওয়ান বললাম প্রিজার্ভেশন, যেটা প্রিজার্ভেশনটাও মানে এক সেট প্রশ্ন হতে পারে। তারপরে যাচ্ছি আমি, এখানে আছে কি মাইক্রোবিয়াল কন্টামিনেশন অফ ফুড। মাইক্রোবিয়াল কন্টামিনেশনের মধ্যে আসলে হচ্ছে মাইক্রোবিয়াল কন্টামিনেশন অফ ফুডটা কি, হ্যাঁ, মানে পড়তে হবে কোনগুলা, বা কয় ধরনের মানে কন্টামিনেশন আছে, যেটা বায়োলজিক্যাল, কেমিক্যাল বা ফিজিক্যাল কন্টামিনেশন আমরা বলেছিলাম। এখন এখানে প্রায় একটা প্রশ্ন আসে, মানে আমি যদি আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার চেষ্টা করি, কমন কি কি ওয়ে আছে যার মাধ্যমে মাইক্রো অর্গানিজম ফুডের মধ্যে ঢুকতে পারে, এই প্রশ্নটা যখন আসছে অনেক বড় নাম্বার দিয়ে আসছে, 7-8 করে, মানে হয়তো আগের বছরও স্যার প্রশ্ন করেছিলেন ছিল। তো বড় করে প্রশ্ন আসতে পারে, আবার ছোট করে আসতে পারে, যে সয়েল ওয়াটার বা ইন প্ল্যান্ট এনভায়রনমেন্টের মাধ্যমে কিভাবে মাইক্রো অর্গানিজম ফুডের ভিতরে ঢুকতেছে। আবার পুরোটা আসলে যে ভেজিটেবল বা ফুড হ্যান্ডলার, এগুলো সবই মোটামুটি বলতে হবে। এখন কন্টেন্টটাই হচ্ছে 6 পেজের একটা কন্টেন্ট। এখন 6 পেজের কন্টেন্ট থেকে যদি 12 মার্কসের কোশ্চেন করতে হয় একটা সেট, তাহলে আসলে এখানে বাদ দেওয়ার মতো কিছু থাকে না। আমি আমি কি বুঝাইতে পারতেছি যে আসলে মানে সমস্যাটা কোন জায়গায়? যেহেতু খুব এলাবোরেটলি পড়ানো হয় নাই, কিংবা স্যারের কন্টেন্ট খুব এলাবোরেট না, সেহেতু এই জায়গাগুলোতে মানে বলা খুব মুশকিল, মানে খুবই ছোট। মানে আমি আমার কন্টেন্টে যেমন বলতে পেরেছি যে ওইগুলা গুরুত্বপূর্ণ না, কিন্তু স্যারের কন্টেন্ট গুলোতে বলার কোনো সুযোগ নাই। তাহলে আমি 3 সেটের কথা মোটামুটি বলছিলাম, হচ্ছে প্রথমটা, তারপরে প্রিজার্ভেশনেরটা, তারপরে কি বলছিলাম, এরপরে শীট থ্রি, ফুডবর্ন ডিজিজ। ফুডবর্ন ডিজিজ থেকে একটা সেট প্রশ্ন হয়, কারণ ফুডবর্ন ডিজিজটা খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রশ্নগুলো এইরকম হয় বা হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ওই জায়গা থেকে একটা সেট হতে পারে, একটা হচ্ছে ফুড প্রিজার্ভেশন থেকে একটা হতে পারে, ফুড স্পয়েলেজ থেকে একটা হতে পারে, মানে মিটের স্পয়েলেজ হতে পারে বা মিল্কের স্পয়েলেজ কিভাবে, আর একটা হচ্ছে ফুডবর্ন ডিজিজ। তো এইখানে মোটামুটি 4টা সেট আর কি এখান থেকেই চলে আসে, ফুডবর্ন ডিজিজ। তাহলে ফুডবর্ন ডিজিজ এই কন্টেন্টটাও হচ্ছে 5.5 পেজের। এইখানে কি আছে, আমি কিন্তু যেটা পড়েছিলাম যে ফুডবর্ন ডিজিজটাকে আমরা মানে খুব খুব একদম খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে কি, ফুডবর্ন ইনটক্সিকেশন কি, কিংবা আসলে হচ্ছে ফুডবর্ন ইনফেকশন কি। আমরা মানে বারবার এটা বলেছিলাম, ফুডবর্ন ইনফেকশন কি বা ইনটক্সিকেশন বা পয়জনিং কি, এইগুলোর পার্থক্য আসতে পারে, কিংবা আসলে হচ্ছে এক্সাম্পল সহকারে ফুডবর্ন ডিজিজ ব্যাখ্যা করতে বলা হতে পারে, কি কি এসেনশিয়াল ফ্যাক্টর আছে এটা মানে দেখা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভেন্টেটিভ মেজার বা কি কি প্রিন্সিপাল আছে। আগের বছরের প্রশ্নে দেখা গেছে যে এই প্রশ্নটা প্রায় আসে, জেনারেল প্রিন্সিপালস অফ প্রিভেন্টিভ মেজার্স অফ ফুডবর্ন ডিজিজ বা ইনটক্সিকেশন। তার মানে এটা মানে আসলে হচ্ছে কোনো না কোনো ভাবে পরীক্ষাতে আসতে পারে বা পড়া লাগতে পারে। অবজেক্টিভস একটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু হয়তো না, যে আমরা কেন আসলে ইনভেস্টিগেশনটা করি। ইনভেস্টিগেশনটা মানে মাঝে মাঝে পরীক্ষাতে আসে, আমি দেখেছি। হ্যাঁ, যে আসলে ফুডবর্ন ডিজিজ আউটব্রেক হলে কিভাবে ইনভেস্টিগেশন, কারণ আমরা যে কয়েকটা ধাপ বলেছিলাম, যে ডিটেক্ট করা, তারপর ফাইন্ড করা, জেনারেট করা, হাইপোথেসিস, তারপর হচ্ছে টেস্ট, কন্ট্রোল, এবং শেষমেশ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যে এটা কি আউটব্রেকটা কি শেষ হয়েছে কিনা। তো এই জিনিসগুলো একটু মানে দেখা লাগবে। এটা খুবই ছোট কন্টেন্ট, এখান থেকে এক সেট প্রশ্ন না হওয়াই উচিত, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে প্রায় 7-8 নাম্বারের প্রশ্ন চলে আসে এই ফুডবর্ন ডিজিজ থেকে। তার মানে অনেকটা হাফ সেটের বেশি, এক সেটের কম। আবার খুব বড় করে প্রশ্ন দিলে এক সেট প্রশ্ন হয়তো করা যাবে যদি চেষ্টা করা হয়। এর পরের কন্টেন্টে একটু আমি বলি, এটা আমি অলরেডি বলে ফেলেছিলাম, মানে ফুড স্পয়েলেজ। এটা থেকে প্রশ্ন আসে অনেকটা এই টেবিলটাকে মানে বেস করে। আমি এই টেবিলটার কথা বলেছিলাম যে টেবিলটা একটু পড়তে হবে নিজেদের মতো করে, মানে ক্যান ফুড গুলা বিভিন্ন পিএইচ এর উপর বেস করে কি কি ধরনের ক্যান ফুড আছে, যাদের মধ্যে কোন কোন ধরনের স্পয়েলেজ অর্গানিজম আছে, এবং এরা কি কি ধরনের ঘটনা ঘটায়। তার মানে হচ্ছে লো অ্যাসিড পিএইচ এর মধ্যে কি আছে,
তারপর অ্যাসিডিক ক্যান ফুডের মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া আছে বা এরা কি কি ধরনের প্রোডাক্টকে এফেক্টেড করে, এই টেবিলটা মানে গুরুত্বপূর্ণ, এই টেবিলটা পড়া উচিত বা পরীক্ষাতে প্রায় আসে। এরপরে বিভিন্ন ধরনের স্পয়লারের কথা বলা আছে, এগুলা খুব একটা পরীক্ষাতে আসে না। এখানে গিয়ে আবার এই যে কলিফর্ম, ফেকাল কলিফর্ম, এগুলোর সম্বন্ধে প্রায় পরীক্ষাতে প্রশ্ন করা হয়, কিংবা শর্ট নোটে প্রশ্ন চলে আসে যে কলিফর্ম কি, ফেকাল কলিফর্ম কি, বা মাঝে মাঝে বলা হয় টোটাল কলিফর্ম ভার্সেস ফেকাল ভার্সেস ইকোলাই, এগুলোর আসলে পার্থক্যটা কি, বা শর্ট নোটে যেভাবে দেওয়া যায় আর কি। এই যে মানে এই ছবিটা আছে, ছবিটা পড়লে হবে বা এই দিক থেকে জানলে হবে। তাহলে এখানে বললাম যে এখানে টেবিলটাই মূলত প্রশ্নটা, আর এখানে বিভিন্ন ধরনের ফুড স্পয়েলেজ এর কারণ বলেছে। কারণগুলো তিনটা ভাগে বিভক্ত: ফিজিক্যাল, কেমিক্যাল বা মাইক্রোবিয়াল। কারণগুলো খুবই সোজা যে কি কি কারণে হয়, এবং এই টেবিলটা গুরুত্বপূর্ণ। এছাড়া ছোট করে প্রশ্ন বা শর্ট নোট হিসেবে ওই আসতে পারে, কি বলেছিলাম ভুলে গেছি আবার বলে, ইকোলাই, ইকোলাই কলিফর্ম, ফেকাল কলিফর্ম বা টোটাল কলিফর্ম সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। এইগুলা কন্টেন্ট আমি ক্লাসে দেখাইছি বা পড়াইছি, অল্প করে হোক বা যেভাবে হোক। এর বাইরে একটা কন্টেন্ট ছিল, আমি এখন সেই কন্টেন্টটা একটু ওপেন করে দেখাই। কন্টেন্টটা যদি আমার কাছে নাই, আমি জাকারির কাছ থেকে নিয়েছিলাম, আমি ওইখান থেকে একটু দেখানোর ট্রাই করতেছি। স্যার যেহেতু আমাদের মিড টার্ম হবে, তো স্যার সেক্ষেত্রে মিডের জন্য কিছু যদি মানে ধারণা দিতেন ভালো হইতো। আমি আমি যা বলেছি ওইগুলো সব আসলে মিড সহ, আমি শেষে বলছি আর কি মিডের কথাটা। হুম। আরেকটা কন্টেন্ট ওপেন করছি, তোমরা একটু এই কন্টেন্টটা দেখো। এই কন্টেন্টটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে শীটটা কারো কাছ থেকে হয়তো নেওয়া, এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাচআপ বা হ্যাজার্ড অ্যানালাইসিস অফ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। হ্যাজার্ড অ্যানালাইসিস অফ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট বলতে কি, আজকে আমি যদি পড়াতে চাই না, কারণ যেহেতু 2 দিন পরে পরীক্ষা, শুধু এটুকু বলি যে হ্যাজার্ড অ্যানালাইসিস অফ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট বেসিক্যালি একটা প্রিভেন্টেটিভ মানে স্টেটমেন্ট, যে এই ফুডটা বা এই খাবারটা তার যে সমস্ত জায়গাতে হ্যাজার্ড জেনারেট হইতে পারে বা হ্যাজার্ড তৈরি হতে পারে, সেই সমস্ত জায়গাগুলো সবগুলো অ্যানালাইসিস করা হয়েছে। অ্যানালাইসিস করতে গিয়ে একটা জিনিস আমাদের জানতে হয়, সিসিপি, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, মানে কোন পয়েন্টে আমি ওই হ্যাজার্ডটাকে রিমুভ করতে পারি। এখন হ্যাজার্ড তো অনেক কিছু, অনেক ধরনের হতে পারে, মানে আসলে হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড হতে পারে, ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে, যেটাই হোক না কেন। হ্যাজার্ড মানে আসলে কি, হ্যাজার্ডের বাংলা কি আসলে? স্যার ক্ষতিকারক। ক্ষতিকারক, ঠিক ঠিক আছে, কিন্তু মানে খাবারের ভিতরে ক্ষতিকারক যা যা কিছু মানে আসলে ডেভেলপ করতে পারে। তো এই যে ক্ষতিকারক জিনিসগুলা মানে হ্যাজার্ড জেনারেট করেছে, সেই হ্যাজার্ড গুলাকে মানে রিমুভ করার জন্য বা একসেপ্টেবল রেঞ্জের মধ্যে নিয়ে আসার জন্যই হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস অফ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। তাহলে হ্যাজার্ডটাকে অ্যানালাইসিস করেছি থ্রু দ্য ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট বা সিসিপি, তাহলে জানতে হবে সিসিপি কি, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। সো সিসিপি জানতে হবে, হ্যাজার্ড জানতে হবে। সো এখানে কয়েকটা এই যে ও আছে, এখানে স্যার বলে দিয়েছে হ্যাজার্ড হচ্ছে আনএক্সেপ্টেবল কন্টামিনেশন আর প্রোডাকশন অফ পারসিস্টেন্স ইন ফুড অফ প্যাথোজেনিক অর্গানিজম অর টক্সিক ম্যাটেরিয়াল। তার মানে ম্যাটেরিয়াল হতে পারে, অর্গানিজমও হতে পারে। এই হ্যাজার্ডটাকে অ্যানালাইসিস করা বা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টটাকে জেনারেট করা, এবং এদেরকে মানে এই যে হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস এর কিছু শব্দ এখানে আছে, আমরা আসলে পড়বো কোনটা, প্রিন্সিপালটাকে আমরা পড়বো। তাহলে 7টা প্রিন্সিপালে হ্যাজার্ড অ্যানালাইসিস করে, এটাকে আমরা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে বলেছি সিসিপি 1, সিসিপি 2। মানে এখানে বেসিক্যালি মানে সিসিপি 1 এর মাধ্যমে করে কি ইফেক্টিভ কন্ট্রোল করে, আর সিসিপি 2 হচ্ছে রিস্কটাকে মিনিমাইজ করার ট্রাই করে। ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট অ্যানালাইসিসের এই এই জায়গাটা পড়তে হবে, যে এই যে মিল্কের ক্ষেত্রে কিভাবে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টটাকে অ্যানালাইসিস করা হয়। তাহলে যে র মিল্ক নেওয়ার পরে মিল্ক রিসিভ করা কিংবা আসলে মিল্কটাকে ফিল্ট্রেশন করা, আমরা যে পাস্তুরাইজেশন পদ্ধতিটা জানি, সেই পাস্তুরাইজেশনের পদ্ধতি পর্যন্ত বলার পরে এখানে গিয়ে মোটামুটি হচ্ছে আমরা ইয়োগার্ট ফার্মেন্টেশন এইগুলো মাঝে মাঝে স্টুডেন্টদেরকে পড়াই, হোমোজেনাইজেশন, চিলিং। হ্যাঁ, সো এই জিনিসগুলো এইটা একটু দেখতে হবে, এটা আসলে হচ্ছে প্রয়োজন। এরপরে কি আছে, এটা কি আমি জানি না, এটা আসলে কি ওইটার পার্ট নাকি? স্যার না, এটা একসাথে।
না, এটা তো কন্টিনিউশন মনে স্যার হচ্ছে এটা না। মিটের। এটা মিটের, এটা আসলে ওইটা না। ওকে, কিন্তু মিট তো কোথাও লেখা নেই। ও সরি, রোস্ট বিফ, হ্যাঁ লেখা আছে। তো মিটের এটা আমার কাছে মনে হয় যে অ্যাভয়েড করলেও করা যেতে পারে। আমি সাজেশন ভিত্তিক এটা বলে দিলাম আর কি, অ্যাভয়েড করলে করা যেতে পারে। ভেজিটেবল সালাদ এগুলা হচ্ছে মানে কম পড়লেও চলবে। তাহলে আমি কি বললাম, সিসিপি যেটা মিল্কের সেটা একটু পড়তে হবে, হ্যাজার্ড অ্যানালাইসিসের প্রিন্সিপাল পড়তে হবে বা সিসিপি কে জানতে হবে। এখানে এসে প্রায়ই এই ধরনের শব্দগুলা মানে পরীক্ষাতে দেওয়া হয় যে হোয়াট ইজ ফুড সিকিউরিটি বা হোয়াট ইজ ফুড সেফটি, এগুলা একটু জানতে হবে। এটাই স্যারের এই কন্টেন্টে এইটুকুই ছিল। এর বাইরে আরেকটা কন্টেন্ট আছে, এটা হচ্ছে, আমরা একটু যাচ্ছি ওই কন্টেন্টে, শীট 5, যেটা এই যে অ্যান্টি মর্টেম ইন্সপেকশন, পোস্ট মর্টেম ইন্সপেকশন। এখানে বেসিক্যালি পড়তে হবে পারপাস, প্রি রিকোয়েজিট, হ্যাঁ এইগুলা অ্যান্টি মর্টেমের পোস্ট মর্টেমের। কারণটা আমি একটু বলি। কখনো দেখা গেছে প্রশ্নে 5 নম্বর বা 6 নম্বরের প্রশ্নের মধ্যে আমি দেখেছি যে অ্যান্টি মর্টেমের ইন্সপেকশনের পুরো জিনিসটা স্যার পারপাস, প্রি রিকোয়েজিট এগুলো চেয়েছেন। আরেকটা হচ্ছে মাঝে মাঝে অ্যান্টি মর্টেম ওইখানে আসতে পোস্ট মর্টেম আসতেছে ইয়াতে কি যেন একটা শেষে থাকে আমাদের শর্ট নোটে আসতেছে। তার মানে বাদ দিলে মানে হয়তো এক জায়গায় অ্যান্সার করা যাবে, আরেক জায়গায় হয়তো মানে হতে পারে। বেটার অপশন হচ্ছে অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম পুরোটাই হচ্ছে খুব শর্টলি এমন ভাবে পড়া যে 4-5 নম্বর বা 6 নম্বরের প্রশ্ন আসলে, কিংবা কখনো শর্ট নোটে 3 বা 4-এর জন্য আসলে যেটা আমি লিখতে পারি, এইভাবে পড়াটাই বেটার। এটা এটা আসলে ওভারঅল এটা যেমন ইয়াও দেওয়া ছিল, অ্যাসাইনমেন্টও দেওয়া ছিল। আমি এটা দিয়েছিলাম কারণ অ্যান্টিমর্টেম পোস্টমর্টেমটা পরীক্ষাতে আসবে, এটা আমি দেখেছি আর কি আগে। স্টেপ আছে, আমার মনে হয় আগের বছরে যারা পড়েছে তারাও সব এইসব পড়েছেন, এই জন্য বোধহয় এত দাগানো। হ্যাঁ, ডিজিজ অ্যান্ড অ্যাবনর্মালিটিস খুব একটা আমার কাছে মানে ইম্পর্টেন্ট মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এইগুলা ইম্পর্টেন্ট। এই যে প্রসিডিওরটা, প্রি রিকোজিটটা কিংবা পারপাসটা, এই যে 100% লিখে লিখেছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে পড়েছে সে নিজেও মনে করছে যে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্যাররা হয়তো মনে করছে এটাই গুরুত্বপূর্ণ, হতে পারে আর কি। ঠিক একই কথা পোস্টমর্টমের জন্য। তাহলে দুইটার ক্ষেত্রেই কি বললাম যে হচ্ছে প্রিন্সিপাল, প্রসিডিওর, হ্যাঁ, বা ইয়ার গুলা খুব পড়তে হবে। কার্কাস ড্রেসিং এটা খুব একটা আসে না। শর্ট নোটের জন্য কেউ ইচ্ছা করলে একটু মানে ছোট করে দেখে রাখতে পারে। এখানে মিড বর্ন ডিজিজ বা প্রিভেনশনের একটা আছে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে হচ্ছে এই যে মানে কি কি ধরনের এনিম্যাল ডিজিজ ট্রান্সমিটেড হয় ম্যান মানে মানুষের মিট থেকে। তার মানে এই যে অ্যানথ্রাক্স, প্রায়ই এটা প্রশ্নতে আসে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে যে কিছু মিড বর্ন মানে প্যাথোজেন যেগুলা মানুষের মধ্যে ট্রান্সমিটেড হয় ফ্রম মিট, এগুলার হচ্ছে এক্সাম্পল সহকারে ব্যাখ্যা করো। তার তার মানে অ্যানথ্রাক্স সম্বন্ধে মানে বলতে হবে যে অ্যানথ্রাক্স ব্যাসিলাস অ্যানথ্রাসিস দ্বারা হয় এবং কিভাবে এটা মানুষের মধ্যে যায় এবং এটার সোর্সটা কি বা কিভাবে আসলে হচ্ছে কন্টামিনেশনটা হয়। ঠিক একইভাবে হচ্ছে এখানে আরো দুই একটা আছে, যেমন টিউবারকুলোসিস। এইগুলো পড়তে হবে একদম নিজের মতো করে বুঝে, যে আসলে যাতে আমি লিখতে পারি যে একটা দুটোর এক্সাম্পল চাওয়া হতে পারে আর কি। সেক্ষেত্রে মানে একটু পড়তে হবে যে ব্রুসেলোসিসটাও গুরুত্বপূর্ণ। সালমোনেলোসিস তো আমরা হচ্ছে 2-1-এই অলরেডি পড়ে আসছি। হ্যাঁ, তো এই কয়েকটি একটু এইভাবে পড়লে আমার মনে হয় যে পারা যাবে। সবগুলো পড়ার প্রয়োজন নাই, আমি এইখানে বলছি আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে। অ্যান্টিমর্টেম, পোস্টমর্টেম এবং এই যে এটা যেটা বললাম কার্কাস ড্রেসিং এর ক্ষেত্রে এইখানে আগের বছরের প্রশ্নটাকে মনে হয় চিন্তা করলে সবচেয়ে বেটার হবে। এখন আমি কন্টেন্ট এগুলো মোটামুটি বলা শেষ। আমি যেভাবে বলছি এভাবে পড়লে তো 7 সেটই কেমন পড়ে যাবে, কিন্তু 7 সেট তো কারো আসলে হচ্ছে নিশ্চয়ই পরীক্ষাতে অ্যান্সার করার সুযোগ নাই বা আসলে হচ্ছে দরকারও নাই। তো এর মধ্যে যার কাছে মনে হয় যে এই কন্টেন্ট আমার জন্য সহজ হচ্ছে, ওইরকম ভাবে 5 সেট পড়লে আমার মনে হয় সে ওই 5 সেট অ্যান্সার করতে পারবে। 7 সেটের প্রিপারেশন না ভালো, ফুল প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু যেটা আর কি পড়তে ভালো লাগে। কারো যদি মনে হয় যে না আমি আসলে হচ্ছে এই কার্কাস ড্রেসিং কিংবা হচ্ছে এই কি বলে এটাকে অ্যান্টিমর্টেম পোস্টমর্টেমটা ভালো লাগছে না, মানে আসলে আমি ফুটবল পর্যন্তই পড়বো, আমার মনে হয় সে সে তাতেও মনে হয় 5 সেট সুন্দরভাবে অ্যান্সার করে চলে যাবে। এখন কে কি অ্যান্সার করবে এটা তো আর আমরা বলে দেবো না বা ডিফাইন করে দেবো না। তবে এই দুটো কন্টেন্ট, যেই দুটো আসলে আমি ক্লাসে পড়াতে পারি নাই, এই দুটোর ক্ষেত্রে আমি একটু বলে দিলাম, পোস্টমর্টেম, অ্যান্টিমর্টেম এবং কার্কাস ড্রেসিং এর এইটা বা মিডবর্ন প্যাথোজেনের মানে শীট 5, যেটা এখানে যেটা লেখা শীট 4 আর 5 মনে হয়, এই দুইটার ক্ষেত্রে আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই প্রশ্ন কমন করা উচিত। এটা এক্সটার্নাল প্রশ্ন করুক আর আমি প্রশ্ন করি, দুইজনই হয়তো একই জায়গাকে আমরা টার্গেট করেছি যে আগের বছরের প্রশ্নটাই বেটার অপশন। এখন আমি মিড টার্ম সম্বন্ধে একটু বলি। যেহেতু 3 ঘন্টার একটা পরীক্ষা, তারপরে মিড টার্ম দেওয়াটাও কঠিন। কিন্তু মিড টার্ম দিতেও হবে বা নিতেও হবে, বা অন্য কোনো সুযোগ আমার হাতে নাই নেওয়ার, থাকলে আমি নিয়ে নিতাম।
মিড টার্মের মধ্যে মানে পড়তে হবে ওই একই ধরনের। এখন আমি একটু বুঝাই বলি। যেমন মেইন পরীক্ষাতে যদি প্রশ্নতে আসে হচ্ছে মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সম্বন্ধে মানে লেখো আর কি, মানে ইম্পর্টেন্ট ফুডবল প্যাথোজেন হিসেবে, তাহলে দেখা গেছে মিড টার্মে আসলে অন্য আরেকটা, কিংবা মিড টার্মে আসলো ল্যাব যেটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটা তাদের বায়োটেকনোলজিক্যাল ইম্পর্টেন্স আসলো। মিড টার্মের প্রশ্নগুলো খুব লেন্দি বড় প্রশ্ন হবে না, যে 6-7 মার্কসের প্রশ্ন হবে না, হয়তো 3 নাম্বার 4 নাম্বার করে, হয়তো 4টা বা 5টা প্রশ্ন। কিন্তু আমি চেষ্টা করেছি প্রশ্ন কম দিতে, যেহেতু 3 ঘন্টার একটা পরীক্ষা, তারপরে কারোরই হয়তো এত লেখার এনার্জি থাকবে না। আমি এই জন্য চেষ্টা করেছি মিড টার্মে যে প্রশ্নে আমি অন্য সময় 3 দিতাম সেটাতে আমি 5 করে রেখেছি। আমার কাছে মনে হচ্ছে একটু কম লিখুক, নাম্বারটা ভালো থাকুক, 1 ঘন্টার জায়গায় যাতে 50 মিনিটে তারা লিখে ফেলতে পারে। আমি এটা ট্রাই করেছি, মানে মিড টার্মের জন্য আগেই বলে দিলাম, আমি কিছুক্ষণ আগে মিড টার্মের প্রশ্ন করেছি। আমি আসলে মিড টার্মের কিছু আর কিছু বলবো না, কারণ মানে তাহলে প্রশ্ন বলা হয়ে যাবে। আবারও বলছি, যেই কন্টেন্ট গুলো বলেছি এইগুলোর মধ্যেই অল্টারনেটিভ ভাবে হয়তো আবার একই জিনিস 2 জায়গায় চলে আসতে পারে। দেখা গেছে ফুড সেফটি ফুড সিকিউরিটি হয়তো ওইখানে বলেছি, আবার এখানে বললাম ডিফাইন ফুড সেফটি বা ডিফাইন ফুড সিকিউরিটি, বা বললাম ডিফাইন ফুড মাইক্রোবায়োলজি, আসতেই পারে। মানে একদিনে তো আর মিড টার্মের এটা হওয়ার কথা ছিল না, কিন্তু আনফরচুনেটলি হচ্ছে। তো প্রশ্ন কিন্তু 2 জায়গায় কমন থাকতে পারে। আমি মোটামুটি যা বলার আসলে বলে ফেলেছি। আর কারো যদি কিছু বলার থাকে, আসলে হচ্ছে খুব স্যার আমি একটু আমরা কি সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ফলো করবো স্যার? প্রিভিয়াস 2 ইয়ারের প্রশ্নই, প্রিভিয়াস একটা না, দুটো ইয়ারই মানে সেম, কারণ একই কন্টেন্ট 2 বছরই পড়ানো হয়েছে, ভিন্ন কন্টেন্ট পড়ানো হয়নি। ভিন্ন কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র আমি যে প্রথম চ্যাপ্টারটা শীট দিয়েছি সেটা। বুঝা গেছে কি? আরেকটা কন্টেন্ট বোধহয় প্রায় পরীক্ষাতে আসে, আমি একটু বলি স্যারের এই কন্টেন্টটা, এইখানে একটা কন্টেন্ট আছে, এটা এই যে পেরিশেবল ফুড বা অ্যাসিড কন্টেন্ট আমি পড়িয়েছি, কিন্তু এই কন্টেন্টটা এই যে ফ্যাক্টর এফেক্টিং দ্য গ্রোথ বা অ্যাক্টিভিটিস অফ মাইক্রো অর্গানিজম ইন ফুড, মানে কিছু ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা বলি ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক ফ্যাক্টর। এখন ইন্ট্রিনসিক ফ্যাক্টরের ভিতরে আছে পিএইচ, ওয়াটার অ্যাক্টিভিটি। আমরা ওই যে পিএইচ এর ভিত্তিতে কাউকে বলি না যে যে নিউট্রোফিল, তারপর হচ্ছে যারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে গ্রো করে, যারা অ্যালকালাইন এনভায়রনমেন্টে গ্রো করে, এই যে যে পার্থক্যগত কিছু বিষয় থাকে, মানে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কে কে ফ্যাক্টর আছে যারা মাইক্রো অর্গানিজম ফুডের ভিতরে গ্রো করবে কি করবে না সেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে পিএইচ তো অবশ্যই একটা নিয়ন্ত্রণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওয়াটার অ্যাক্টিভিটিও, কেউ ওয়াটারের মধ্যে বেঁচে থাকতে পারে, কেউ ওয়াটার অ্যাক্টিভিটি বেশি হলে বেঁচে থাকতে পারে না। অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল কম হলে বেশি হলে কেউ বেঁচে থাকতে পারে, কেউ পারে না। নিউট্রিয়েন্টের কন্টেন্টস, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে মাঝে মাঝে একটা প্রশ্ন দেওয়া হয়, হয়তো 5 থেকে 6 নাম্বার থাকে। এটা মানে আমি জানি না, এক্সটার্নাল প্রশ্ন করলে এটা আসতে পারে, যেহেতু সবাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই ফলো করেন। তো এটা একটু দেখে যাওয়া ভালো। এক্সট্রিনসিক এর ভিতরে আমরা টেম্পারেচার বলি, হিউমিডিটি বলি, কিংবা গ্যাসের মানে উপস্থিতির কথা বলি। সো এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক এই দুটো ফ্যাক্টর, হ্যাঁ, মানে এগুলো একটু দেখা যেতে পারে। এর বাইরে আসলে দুই একটা কথা বলেছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। সো এই কন্টেন্টের প্রথম জায়গাগুলো আবার আমার ওই প্রথম ইসের শীটেই আছে। হ্যাঁ, পেরিশেবল নন পেরিশেবল এখান থেকেও কিছু গুলো পড়তে পারে, ইচ্ছা যার যেখান থেকে ইচ্ছা পড়তে পারে। তবে এই ফ্যাক্টরটা আমার এই কন্টেন্টে আসে নাই, এই জন্য একটু বললাম স্যারের এই কন্টেন্টে ফ্যাক্টরটা সম্বন্ধে বলা আছে। কারোর কাছে না থাকলে আমি এই মুহূর্তে এটা জাকারিয়াকে দিয়েও দিচ্ছি, কোনো প্রবলেম নাই। এই কন্টেন্টটা মনে হয় মানে দেওয়া হয়নি জাকারিয়া, ঠিক না? জি স্যার, টোটাল 6টা দিয়েছিলেন, এটা ছিল না সম্ভবত। আচ্ছা। এটা আসলে হচ্ছে মানে আমার প্রশ্নে বা আমার ইয়াতে আমি হয়তো এটাও এটাকে আসছে গুরুত্ব দিইনি। জাকারিয়া, ড্রাইভে আমি দেখছি এটাও আছে। ওকে ফাইন। সো তারপরে আমি এটা হচ্ছে জাকারিয়াকে আমি এটা এখনই দিয়ে দিচ্ছি। মানে কেউ চাইলে মানে এটা ইনস্ট্যান্টলি মানে করে নিতে পারে। যাক, আমি আবারও বললাম ফ্যাক্টর গুলো খুব সহজ। ইন্ট্রিনসিক কিছু ফ্যাক্টর থাকে যারা ইন্টারনাল সেলফ প্যারামিটারকে মানে আসলে নিয়ন্ত্রণ করে, সেগুলো একটা। আর কিছু থাকে হচ্ছে এক্সট্রিনসিক কিছু ফ্যাক্টর থাকে। ওকে ফাইন। সো এতটুকুই ছিল কথা। তারপরও আমি পরীক্ষার ওই জায়গাতে আসবো। হ্যাঁ, পরীক্ষার শুরুতে স্যার ইনশাল্লাহ। আরেকটা কথা ছিল স্যার, ওই যে বলো। স্যার আপনার যে কন্টেন্টটা ছিল না স্যার, ওইটা তো স্যার আপনি হচ্ছে হার্ড কপি দিয়েছিলেন, ওটা তো আমি প্রিন্টের দোকানে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তো ওই আপনি বললেন যে হচ্ছে এই গুলজার স্যারের হচ্ছে কন্টেন্ট পড়াবেন, তো পরবর্তীতে আমি আর কাউকে ওই ওই কন্টেন্টটা নিতে বলি নাই। তো এখন স্যার ওটা যদি পিডিএফটা দিতেন তাহলে স্যার ভালো হতো।
জি স্যার, ওকে এই ফাইন, আমি কন্টেন্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিয়ে দিচ্ছি জাকারিয়া, কোনো সমস্যা সমস্যা নেই, আচ্ছা হ্যাঁ। জি স্যার, ধন্যবাদ। আমি তাহলে এই কন্টেন্টের পিডিএফ ও দিচ্ছি, তারপরে যে আরেকটা জন্য কি বললাম স্যারের ওই যে ফ্যাক্টরি যেটা, এটাও দিচ্ছি। জি স্যার। আমি আবারও বলি, আসলে মানে আমি জাকারিয়াকে কয়েকবারই বলেছি আর কি, ও যেহেতু সিআর, হ্যাঁ, যে এই কোর্সটা আসলে এইভাবে শেষ করাটা উচিত হয়নি। আনফরচুনেটলি আমাকে কোর্সটা নিতে হয়েছে, এবং আমি আজকে পরীক্ষা থেকে আগ মুহূর্তে আবার দুঃখ প্রকাশ করলাম, কারণ এই কোর্সটা অনেক এলাবোরেটলি পড়ানোর মতো সুযোগ ছিল, যেটা আসলে হচ্ছে হয়তো মানে আমি 4 মাস যদি কোর্স নিতাম তাহলে হয়তো ভালো লাগতে পারত। আনফরচুনেটলি সময় নাই বা ইয়া নাই, আমি আসলে হচ্ছে কোর্সটা এই শেষ মুহূর্তে এসে মানে এইভাবে শেষ করার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি, এবং আশা করছি যে সবাই পরীক্ষা ভালো দেবে, যেহেতু আগের বছরের প্রশ্ন কিংবা সবকিছুই সহজভাবেই প্রশ্ন করারও চেষ্টা করা হয়েছে। হয়তো খাতাটা ওইভাবে দেখা হবে, যেহেতু সবাই একটা ঝামেলার মধ্য দিয়ে এই 2-3 মাসের মধ্যেই সেমিস্টার শেষ করে বেরোয় যেতে চাচ্ছে। তো নিশ্চয়ই আমরা সেগুলো মাথায় রেখে খাতাও দেখবো, প্রশ্নও যেহেতু করেছি ওইভাবে, ক্লাসও যেহেতু দ্রুত শেষ করে দিয়েছি, আশা করি কারো মনের ভিতরে কোনো আসলে হচ্ছে দুশ্চিন্তা কিংবা কোনো আক্ষেপ থাকলে সেটা কেটে যাওয়া উচিত। জি স্যার, আরেকটা বিষয় ছিল, সবার সাথে কথা বলেছি তো স্যার। তো স্যার হচ্ছে আমাদের জন্য তাহলে স্যার আপনি 25 তারিখটা লক করতে পারেন ল্যাব ভাইবার জন্য। ওকে ফাইন, তাহলে 25 তারিখে হচ্ছে মানে আমি এবং আমার বিভাগে যেহেতু একজন থাকবেন এবং তোমাদের বিভাগের একজন, আমি কালকে তাহলে তোমাদের চেয়ারম্যান স্যারকে এটা জানাবো। বাট তুমি যদি একটু চেয়ারম্যান স্যারকে জানাও তাহলে ভালো হয়, তো তোমাদের জি স্যার, চেয়ারম্যান আমি স্যার। আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবো স্যার। তাহলে 25 তারিখ বিভাগ ওইটার মানে আয়োজন করুক কিসের, এবং আমরা আমাদের ডিপার্টমেন্টে কোনো কাজ রাখবো না, ওই দিন আমরা সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে সবাইকে ছেড়ে দেবো। জি স্যার। ঠিক আছে, আমি এখন সবাইকে এটা দিয়ে দিচ্ছি। আর শুভকামনা, ইনশাল্লাহ সানডেতে দেখা হবে পরীক্ষার হলে। কেউ কিছু না বুঝলে আমাকে ওই মুমেন্টে বললে হবে, সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।